আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, মির্জা মেমোরিয়াল হাই স্কুল। আজকে আমরা ধারাবাহিক ক্লাস নিয়ে আমাদের যে ধারাবাহিক ক্লাসটা ছিল ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের, আজকে আমরা তার 3য় নম্বর ধারাবাহিক পর্বে ক্লাসে আসছি। তো আমরা ফিন্যান্সে আলোচনা করছিলাম আমাদের 3য় অধ্যায় অর্থের সরমূল্য। আজকেও আমরা সেই ওই ধারাবাহিকতায় আজকে আমরা 3 নম্বর পার্টে বা 3 নম্বর ক্লাসে আমরা আজকে আসছি। এই 3 নম্বর ক্লাসে আজকে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে থাকবে এবং ক্লাসটা উপভোগ করবে। চলো আমরা ক্লাসে যাই। তোমাদের পাঠ্য বই নেবে, পাঠ্য বইয়ের যে সৃজনশীল 2টা প্রশ্ন আছে, আজকে আমরা 2টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন আমরা যাই, প্রথমে আবার আমরা 1 নম্বর প্রশ্ন চলে যাই। তোমাদের মেন বইয়ের অর্থাৎ পেজ নাম্বার 38, যারা 2020 শিক্ষাবর্ষ আছে তাদের বইতে 38 পৃষ্ঠায় ছিল প্রশ্ন নম্বর 1 নম্বর প্রশ্ন ছিল, জনাব আলিম সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকের 6 বছরের টাকা দ্বিগুণ হওয়ার পলিসিতে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধু পরামর্শে ব্যাংকে না রেখে 13% মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন। এখানে খ নম্বর 4টা প্রশ্ন আছে, ক, খ, গ, ঘ। তো আমি ক, খতে যাচ্ছি না। ক, খ তোমরা খুঁজে বের করে নেবে, বা আমি বিগত ক্লাসে ক, খ মানে এই যে টপিকটা আছে ওই টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা আমার বিগত ক্লাস দেখলেও পাবে, অথবা বই থেকে তোমরা একটু বই থেকে কাটলে বই থেকে পেয়ে যাবে। তো আমি ক, খতে যাচ্ছি না, আমি ক নম্বরে যাচ্ছি। জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় নির্ণয় করো। চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় আমরা 2য় পার্টের অর্থাৎ এই সিকুয়েল ক্লাসের 2য় পার্টে আমি চক্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেছি। তোমরা হয়তো এটা পেয়েছো এবং চক্রবৃদ্ধিটা কি তোমাদের জানা আছে, এটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নাই। তাহলে আমরা চক্রবৃদ্ধি পদ্ধতিতে প্রয়োগ করে আমরা ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করব। আসো ক্লাসে। আমরা জানি চক্রবৃদ্ধি পদ্ধতিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে FB সমান PB ইনটু 1 যোগ I/M N ইনটু M। এটা হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। তাহলে আমরা আসি এখানে আলিম সাহেবের যে এটা আছে এটা থেকে আমরা যাই। সূত্রটা যেহেতু আমাদের জানা আছে, তাহলে আমরা যাই প্রশ্নের মূল অঙ্কে যাই। এবার দেওয়া আছে কি দেওয়া আছে কি কি আর দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। 2 লক্ষ টাকা আমরা কি দেবো? পিবি, প্রেজেন্ট ভ্যালু। 2 লক্ষ টাকা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তারপর কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে। সুদের হারকে আমরা কি দিয়ে লিখি? আই দিয়ে লিখি। সুদের হার আছে 13% এবং মেয়াদ আছে কত? মেয়াদকে আমরা এন দিয়ে লিখি। মেয়াদ হচ্ছে 6 বছর। তাহলে আমরা এখন এই 3টা আমরা বলছি আগে ক্লাসে বলছি, অর্থাৎ 3টা থাকলে আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটা ফিউচার ভ্যালু নির্ণয় করি। FB ইকুয়াল PB ইনটু 1 যোগ I/M N ইনটু M। এই হলো আমাদের সূত্র। তাহলে আমরা মানটা বসাই। PB হচ্ছে আমাদের 2 লক্ষ, 1 যোগ I হচ্ছে 13%, M হচ্ছে 1। যেহেতু আমাকে স্পেসিফিক কোনো ধারণা দেয় নাই কয় মাস অন্তর চক্রবৃদ্ধি হবে, তাহলে আমরা ধরে নেব এটা বার্ষিক চক্রবৃদ্ধি, অর্থাৎ বছরে একবার করে চক্রবৃদ্ধি হয়। তাহলে এখানে আমার মান হবে আমার 1, M মানে 1 হবে। তারপর M 1 হলে আমার মান হবে সেম ওই সরলরেখার 2 নম্বর সূত্র যেটা আছে, অর্থাৎ 1 নম্বর সূত্র যেটা আমাদের ছিল ভবিষ্যৎ সূত্র সরলরেখা, ওইটা মতো হুবহু একই রকম। তাহলে ওই সূত্র দিয়ে আমরা এটা করতে পারবো, সমস্যা নাই। এখানে 6 গুণ মান হচ্ছে 1 বছর যেটা একবার চক্রবৃদ্ধি হয়। তাহলে এবার আমরা একটু যাই পরবর্তী ধাপে। 1 নিচে 1 থাকা না লেখার সমান, অর্থাৎ 1 থাকা না থাকা তাহলে লিখে 13% লিখে ফেললাম। এখন 6 একে 6। তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। 2 লক্ষ লিখলাম, 2 লক্ষ টাকা। তারপরে 1 যোগ 13% মানে আমরা সবাই জানি 100 দিয়ে 13 কে ভাগ, তাই দশমিক 1 3 আমি ওইটা লিখলাম না, এখানে 6 একে 6। তারপরে 2 লক্ষ
টাকা যোগ করে ফেলি, যোগ করলে কত হয় 1.13, এখানে আমাদের 6। এবার পরবর্তী ধাপে আমরা এটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এটা একটা মান বের করব। এটা পাওয়ার মান বের করলে কত হয় আমি আগে থেকে তোমাদের জন্য বের করে রেখেছি। এটা মান হয় 2.0819, 2.0819 প্রায়। এখন যদি আমরা গুণ করি, এটা দিয়ে এটা গুণ করলে আমরা পাই কত 4,16,390 প্রায় 35, প্রায় এই মানটা আসে। তাহলে আমাদের বের হয়ে গেল আমাদেরকে যে তথ্যগুলো দিছিল, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ছিল 2 লক্ষ টাকা, সুদের হার ছিল 13%, মেয়াদ ছিল 6 বছর। এই পদ্ধতি আমরা চক্রবৃদ্ধিতে মানটা বের করলাম কত 4,16,390। তাহলে আমাদের 9 নম্বর প্রশ্ন শেষ। আমি আগে বলেছি, আমি একটা কথা আবার বলি, এই যে আমরা সূত্র এখানে লিখলাম চক্রবৃদ্ধি সূত্র, যদি বার্ষিক চক্রবৃদ্ধি একবার করে আমার মান হবে 1, সেহেতু তুমি এটা সরল মুনাফা দিয়েও করতে পারবে। যেহেতু আমাকে চক্রবৃদ্ধি বলছে সেহেতু আমি চক্রবৃদ্ধি বের করে দেখালাম। আমাদের ক নম্বর শেষ। এবার আমরা তারপর ঘ নম্বরের মধ্যে যাবো। আশা করি তোমাদের গ নম্বরে কোনো সমস্যা হয় নাই। যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখন ঘ নম্বরে যাই। গ নম্বর প্রশ্নে যাই, দেখি গ নম্বর প্রশ্ন আমাদের কি বলে। গ নম্বর প্রশ্ন হচ্ছে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্ত যৌক্তিকতা মূল্যায়ন করো। উনি ব্যাংকের টাকা, এখানে তার আমি সুযোগ পেয়ে একটা ধারণা তোমাদেরকে আগেই দিয়েছিলাম, দুটা বিনিয়োগের অপশন ওনার ছিল। একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া, একটা হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় করা। উনি ব্যাংকে জমা দেয় নাই, উনি সঞ্চয়পত্র ক্রয় করেছে। এখন উনি যে সঞ্চয়পত্র ক্রয় করেছে এটা যৌক্তিকতা ছিল কিনা, এটা যুক্তিযুক্ত হয়েছে কিনা, এটা আমরা একটু যাচাই করবো। কিভাবে? আসো আমরা প্রথম ক্লাসে, আমাদের ফিনান্সের প্রথম ক্লাসে আমাদের রোল 72 নিয়ে আলোচনা করেছিলাম। রুল 72 নিয়ে আমরা আলোচনা করলাম। রুল 72 হলো সুদের হার নির্ণয়ের পদ্ধতি বা সময় নির্ণয়ের একটা পদ্ধতি। তাহলে এখানে রুল 72 যখন আসে, যেহেতু টাকা দ্বিগুণের ক্ষেত্রে কিন্তু আমরা রুল 72টা আমরা অ্যাপ্লাই করি টাকা দ্বিগুণের ক্ষেত্রে। ঠিক এখানে 6 বছর টাকা দ্বিগুণ হওয়ার পলিসিতে 2 লক্ষ টাকা, অর্থাৎ 6 বছর টাকা দ্বিগুণ হবে। এখন যদি 2 লক্ষ টাকা বিনিয়োগ করে 2 বছর পর দেখা যাবে 4 লক্ষ টাকা হবে। তাহলে এই ক্ষেত্রে সুদের হারটা কত সেটা আমাদের জানা নাই। তাহলে সুদের হার জানার পদ্ধতি হচ্ছে রুল 72 পদ্ধতি। এখন রুল 72কে আমরা যদি 6, আমি অনেক লম্বা কথা আছে, আমি লম্বা কথা যাচ্ছি না, শুধু রুল 72কে আমি যদি 6 দ্বারা ভাগ করি, যেহেতু আমার মেয়াদ হচ্ছে 6 বছর, অঙ্কটার মেয়াদ হচ্ছে 6 বছর, আমি যদি 6 দিয়ে রুল 72কে ভাগ করি তাহলে আমি পাই সমান 12%। 12% আমি কি পাই? মুনাফা পাই। অর্থাৎ প্রথম যে অপশন ছিল টাকা দ্বিগুণ, বাণিজ্যিক কোনো একটা বাণিজ্যিক ব্যাংকে টাকা দ্বিগুণ হওয়ার যে পলিসি ছিল, ওই পলিসিতে আমি সুদ পাচ্ছি, অর্থাৎ ইন্টারেস্ট পাচ্ছি 12% করে। তো আমি আবার পরবর্তী দ্বিতীয় যেখানে সঞ্চয় উনি কিনেছিলেন সেখান থেকে মুনাফা পাচ্ছে 13% করে। তো তোমরা একটু করো, তাহলে ওই ব্যাংকে উনি 13 বিয়োগ 12, ব্যাংক থেকে উনি কয় পার্সেন্ট মুনাফা বেশি পাচ্ছে? ব্যাংক থেকে উনি 1% মুনাফা বেশি পাচ্ছে। তাহলে আমরা বিনিয়োগের আমরা যাচাই করবো, যেখানে মুনাফা বেশি সেখানে বিনিয়োগটা করতে হবে। তাহলে উনি যদি ব্যাংকে টাকাটা না রেখে বা যে ব্যাংকে টাকাটা না রেখে ওই টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে, তাহলে ব্যাংক থেকে 1% মুনাফা বেশি পাচ্ছে। ঠিক আছে? তাহলে 1% মুনাফা যেহেতু বেশি পাচ্ছে, তাহলে উনি যে কাজটা করেছে সঞ্চয়পত্র কিনেছেন ওইটা যুক্তিযুক্ত হয়েছে। তাহলে এটা আমরা কি দিয়ে বের করেছি? রুল 72 দিয়ে বের করেছি। রুল 72 মেয়াদ দিয়ে রুল 72 ভাগ করলে আমাদের সুদের হারটা চলে আসে। তোমরা এরপর একটু কথা আছে, কথাগুলো তোমরা অবশ্যই লিখতে পারবে, রুল 72 আছে এগুলো। তাহলে যাক, এই হলো আমাদের একটা পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে আমরা ঘনকের সমস্যা সমাধান করলাম। অর্থাৎ আমরা দেখতে পেলাম কি ওনার ওই যে সঞ্চয়পত্র যে উনি কিনেছে ওইটা ছিল যুক্তিযুক্ত, ওনার সিদ্ধান্তটা কি ছিল? যৌক্তিক ছিল। তাহলে আমরা এই গণনা প্রশ্ন একটা সৃজনশীল প্রশ্ন এখানে শেষ। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন অবশ্য আমাদের বইয়ে যে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন আছে ওটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আছে জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছর জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান, কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছর জমির মূল্য দ্বিগুণ হয় এবং উক্ত সময়ের মধ্যে জমির থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা রয়েছে। বিষয়টি নিয়ে ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তাহলে আশা করি আমরা প্রশ্নটা পেলাম, অর্থাৎ দীপক থেকে আমরা প্রশ্নটা পেলাম। এখন আমরা আসো সেম আগের মতো কতে আমি যাচ্ছি না, কটা তোমরা একটু পড়ে শিখে নিও, দেখে নিও। আমরা গ নম্বরে যাচ্ছি, যেহেতু গ নম্বরে আমাদের ম্যাথ আছে, অঙ্ক আছে। গ নম্বরে যাচ্ছি আমরা।
পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। খুব সহজ একটা প্রশ্ন, খুব সিম্পল একটা প্রশ্ন। আমরা ক নম্বরে যাচ্ছি। ক নম্বরে দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেওয়া আছে কি কি দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, পিবি দেওয়া আছে। পিবি সমান 10 লক্ষ টাকা, পিবি সমান 10 লক্ষ টাকা। তারপর সুদের হার আই সমান, আই লিখলাম শুধু আমি, আই সমান হচ্ছে 10%, আর এন হচ্ছে কি মেয়াদ 10 বছর। এবার আমরা অঙ্কে দেই। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এফবি সমান পিবি ইনটু 1 যোগ আই এন। এই সূত্র সহজ সূত্র বসিয়ে আমরা ফিউচার ভ্যালুটা নির্ণয় করতে পারবো। আমি আর করছি না, বাকি কাজটা তোমরা করবে, ঠিক আছে। গ নম্বর এখানে শেষ। আমরা এবার যাব ঘ নম্বরে। গ নম্বর প্রশ্নটা একটু দেখি আমরা, যেহেতু এই প্রশ্ন আমাদের একটু ব্যতিক্রম রকমের। বিনিয়োগের ক্ষেত্রে, বিনিয়োগের জন্য জনাব ফরহাদ কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত, উত্তর পক্ষে যুক্তি দাও। তাহলে আমরা জানি, অর্থাৎ কেউ যদি বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভোগে, অর্থাৎ উনি সিদ্ধান্ত না পারেন, সেক্ষেত্রে মেয়াদ কিন্তু উভয় ক্ষেত্রে মেয়াদ কিন্তু সমান হওয়ার কথা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা, একটাতে 10 বছর আর একটা জমি মূলত 8 বছর দ্বিগুণ হয়, 10 আর 8। তাহলে একটু পার্থক্য এখানে আছে। তাহলে আমরা কি করব, এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কি, দ্বিতীয় প্রকল্পে যে 8 বছর আছে, ওই 8 বছরে আমরা কি করব, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। অর্থাৎ উনি যে পদ্মা ব্যাংকে, ওই যে ব্যাংকের টাকা 10 লক্ষ টাকা 10 বছরের জন্য 10% সুদে রাখলে যে টাকাটা পেত, ওই টাকাটা ওই 8 বছর মেয়াদে আমরা ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করব। কেন নির্ণয় করব? কারণ জমির সাথে একটু কম্পেয়ার করার জন্য। জমিটা যেহেতু 8 বছরের দ্বিগুণ হয়, ঠিক এখানেও 8 বছর ফিউচার ভ্যালু কত হবে সেটা নির্ণয় করতে হবে। 8 বছরটা নির্ণয় করতে হবে যেন আমাদের, আমরা কোন ক্ষেত্রে উনি বিনিয়োগ করবে সেটা একটু কি করতে পারি, যাচাই করতে পারি। আসো আমরা ঘ নম্বর প্রশ্নে 8 বছরের ইয়াটা বের করি। দেখো, দেওয়া আছে পিবি, পিবি সমান সেম 10 লক্ষ, সুদের হার আই সমান 10%। আমরা এই ক্ষেত্রে সময় ধরবো 8 বছর। 8 বছর আমরা ফিউচার ভ্যালুটা নির্ণয় করবো। তাহলে আমরা নির্ণয় করি। তাহলে আমরা জানি এফবি সমান পিবি ইনটু 1 যোগ আই এন। মানটা বসাই, পিবি মান কত 10 লক্ষ, 1 যোগ আই মানে সুদের হার কত 10%, এন হচ্ছে কত, সময় 8 বছর। লিখি আবার 10 লক্ষ টাকা, 1 যোগ সুদের হার কত আমাদের 1.1 মানে 1.8, এটা যোগ করি 10 লক্ষ 1.18। এখান থেকে যে মানটা ওটা গুণ করলে, আমরা 10 লক্ষ গুণ করলে আমরা একটা মান পেয়ে যাব। আমি তোমাদের জন্য মানটা বের করে রেখেছি আগে থেকে। আমরা এখানে মানটা পাবো কত, 2.5937। 10 লক্ষ টাকা গুণ 2.1435 গুণ করলে হয় 21 লক্ষ 43,588 প্রায় দিলাম, তাহলে দশমিক দিয়ে সামথিং আছে, এজন্য প্রায় দিলাম। তাহলে উনি যদি 10 লক্ষ টাকা 8 বছরের জন্য 10% হারে ব্যাংকে জমা রাখে, তাহলে 8 বছর করে 21,43,588 টাকা পাবে, প্রায় এত টাকা পাবে 8 বছরে। এখন ওই ক্ষেত্রে, এখন জমির ক্ষেত্রে আমরা বের করি, জমির ক্ষেত্রে দ্বিগুণ হবে এবং তা থেকে আরো 2 লক্ষ টাকা বেশি মুনাফা পাবে। তো জমির ক্ষেত্রে জমি ক্রয়ের ক্ষেত্রে উনি 10 লক্ষ গুণ 2 দ্বিগুণ, যেহেতু দ্বিগুণ হবে জমি ক্রয়ের ক্ষেত্রে, যেহেতু 8 বছরের জমির টাকা দ্বিগুণ হবে, যোগ 2 লক্ষ টাকা কি পাবে, মুনাফা পাবে। অর্থাৎ 10 লক্ষ টাকা দিয়ে জমি যদি কিনে 8 বছর, সেটা দ্বিগুণ হবে, 20 লক্ষ টাকা হবে। 20 লক্ষ টাকা হবে তারপর আবার কি পাবে, আরো 2 লক্ষ টাকা উনি মুনাফা পাবে। তাহলে 10 লক্ষ টাকা দ্বিগুণ হচ্ছে 20 লক্ষ টাকা, যোগ মুনাফাটা আমি যোগ করে দিলাম। তাহলে কত হয়, 20 লক্ষ
20 লক্ষ যোগ 2 লক্ষ, তাহলে যোগ করলে কত হয়? টোটাল 22 লক্ষ টাকা। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা যদি জমি ক্রয় করে তাহলে 8 বছর করে জমিটা বিক্রি করতে হবে 22 লক্ষ টাকা দিয়ে। আর উনি যদি ব্যাংকে টাকাটা জমা রাখে তাহলে সেক্ষেত্রে উনি পাবে 21,43,588। তাহলে এখানে বেশি কোথায় পাচ্ছে, উনি লাভটা বেশি কোথায় পাচ্ছে একটু খেয়াল করো। দেখো আমরা একটু কম্পেয়ার করি, 22 লক্ষ বিয়োগ 21,43,588 বিয়োগ করি, সমান কত হয়? বিয়োগ করি 10 থেকে 8 গেলে 2, 9 থেকে 8 গেলে 1, 9, 9 থেকে 5 গেলে 4, 9, 9 থেকে 3 গেলে 6, 9, 9 থেকে 4 গেলে 5, 56,412 টাকা উনি যদি জমি কিনে সেখানে পায়, অর্থাৎ ব্যাংক থেকে উনি আরো 56,412 টাকা কি বেশি পাবে। তাহলে আমরা সিদ্ধান্ত হিসেবে নিতে পারি সুতরাং জনাব ফরহাদ সাহেবের জন্য জমি ক্রয় করা যুক্তিযুক্ত হবে বা যুক্তিযুক্ত। এই তাহলে আমরা যেহেতু 8 বছর জমির টাকা দ্বিগুণ হবে এবং আরো 2 লক্ষ টাকা বেশি মুনাফা পাবে, সেজন্য আমি ফিউচারগুলো 8 বছর বের করলাম এবং জমির মূল্যটা টোটাল বের করলাম, বের করে কম্পেয়ার করলাম, দেখলাম জমি ক্রয় করলে উনি 56,412 টাকা বেশি পায়। তাহলে সেই ক্ষেত্রে উনি যেখানে টাকা বেশি পাবে সেখানে টাকাটা বিনিয়োগ করবে। আমরা বারবার এটা তোমাদের মনে করে দিচ্ছি, লাভের ক্ষেত্রে যেখানে লাভ বেশি হবে বিনিয়োগটা সেখানেই হবে। আর এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আমি ফিনান্সের ক্লাস আর করবো না, ফিনান্সের এই 3য় অধ্যায়ের অর্থ সংগ্রহ ক্লাসটা এখানে শেষ করে দিলাম। পরবর্তী যদি কোনো ক্লাসে যাই তবে তোমাদের কোনো সমস্যা থাকলে এটা নিয়ে আলোচনা করবো এবং আগামী দিন আমরা নতুন একটা ক্লাস নিয়ে নতুন একটা অধ্যায়ে যাবো, নতুন একটা অধ্যায় ফিনান্সের একটা পার্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।